12 সিটির মেয়র অপসারণ, জেলা উপজেলা ও পৌরসভায় প্রশাসক নিয়োগ। আন্দোলনে হতাহতের ঘটনা তদন্তে আগামী সপ্তাহে আসছে জাতিসংঘের টিম। আজও বিভিন্ন জায়গায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা, আওয়ামী লীগ নেতাদের সাথে আসামি ইনু মেনন। হারুন বিপ্লবের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা ফারুকের। সংবিধানের ৫ম সংশোধনী কেন অবৈধ নয় জানতে চেয়েছে হাইকোর্ট। ভোট ডাকাতি করে ক্ষমতায় বসার রেওয়াজ রুখতে চায় রাষ্ট্রপক্ষ। ছাত্র জনতার বিজয় নস্যাতের চক্রান্ত চলছে, অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার অঙ্গীকার বিএনপি। পাচারের অর্থ ফিরিয়ে আনতে সহায়তার আশ্বাস ইইউ। দেশে অস্থিতিশীলতা তৈরি করতেই সাম্প্রদায়িকতার ইস্যু রটানো হচ্ছে সংখ্যালঘু নির্যাতনের বানোয়ার তথ্য, অভিযোগ বিভিন্ন মহলের। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে 12 সিটি কর্পোরেশন, জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পৌরসভার মেয়রদের অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা এএফ হাসান আরিফ। তবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের এখনই অপসারণ করা হচ্ছে না জানিয়ে তিনি বলেন, প্রয়োজন হলে পরবর্তীতে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, ছাত্র জনতার অভ্যুত্থানে হতাহতের ঘটনা তদন্তে সহযোগিতা করতে আগামী সপ্তাহেই ঢাকা আসছে জাতিসংঘের একটি প্রতিনিধি দল। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। সোমবার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপনে জানানো হয়, দেশের 12টি সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণ করে বিভাগীয় কমিশনারদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অপসারণ করা হয়েছে দেশের 495টি উপজেলা পরিষদের চেয়ারম্যান, 323টি পৌরসভার মেয়র ও 60 জেলা পরিষদের চেয়ারম্যানকে। এ নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন স্থানীয় সরকার উপদেষ্টা এএফ হাসান আরিফ। যে সিটি কর্পোরেশন, সেটাও দুইটা ধাপে, আইনটাও হয়েছে সেইভাবে। একটা হচ্ছে রিমুভাল, আর একটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অফ অ্যাডমিনিস্ট্রেটর। পৌরসভাতেও ঠিক তাই, উপজেলাতেও তাই, এবং জেলা পরিষদ সেই একই প্রত্যেকটিতে দুটো করে সেকশন পরিবর্তন করা হয়েছে, ইনসার্ট করা হয়েছে, নতুন সেকশন আনা হয়েছে টু মিট দি এমার্জেন্সি সিচুয়েশন। ইউনিয়ন পরিষদ আমরা এই মুহূর্তে হাত দিচ্ছি না, যাচাই বাছাই করে দেখা যায় যে সেখানে কার্যক্রম কীরকম আছে। যদি পরবর্তীকালে কোনো সময় প্রয়োজন হয়, প্রয়োজনের তাগিদে যদি কোনো পদক্ষেপ নিতে হয়, সেটা সেভাবে নেওয়া হবে। রিজিমের সঙ্গে সম্পৃক্ত নতুন যে যুগের সূচনা ছাত্র আন্দোলনে গণ আন্দোলন, গণবিপ্লব সাধন করতে চাচ্ছে, তারই সেই প্রত্যাশারই একটা ধারাবাহিক এখানে প্রকাশ হয়। আমরা র্যাশনালি বাস্তবসম্মতভাবে যাব, এটা এখানে মারমার কাটকাটের কোনো ব্যাপার না, উইচ হান্টিংয়েরও কোনো ব্যাপার না। এটা হচ্ছে পুরো লোকাল গভর্নমেন্টকে একটা পরিচ্ছন্ন করার একটা প্রচেষ্টা। তবে নাগরিক ভোগান্তি এড়াতে সিটি কর্পোরেশনের কাউন্সিলররা কাজ করতে পারবে বলেও জানান তিনি। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে সচিবালয়ে সাক্ষাৎ করেন বাংলাদেশের জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে সংস্থাটি। যে একটা ফ্যাক্ট ফাইন্ডিং মেশিন আসার কথা, যে জাতিসংঘ থেকে ওটা এরা হয়তো পাঠাবে, এবং ওইটা পাঠানোর সময় আমাদের থেকে তারা কী ধরনের হেল্প পাবে বা তারা আমাদের কী ধরনের হেল্প করবে, এই তিনটা ব্যাপারে আলাপ হয়েছে। হয়তো নেক্সট উইকে আসতে পারে। এরপর স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করেন গুম, অপহরণের শিকার ব্যক্তি ও পরিবারের সদস্যরা। 7টা দাবির মধ্যে হলো যে 48 ঘন্টার ভিতরে আমাদের যারা পাওয়া যাচ্ছে না তাদেরকে জীবিত ফেরত দেওয়ার জন্য, এবং কোথায় আছে সেই তথ্যটা আমরা জানতে চাই। দ্বিতীয়টিতে বাংলাদেশে যে প্রতিটা যে আয়না সেল নামে যে আপনার গুম খুনের যে এটা আছে, হ্যাঁ, এগুলো আমরা দেখতে চাই না। আমার বাবা নিখোঁজ হয়েছে ফেব্রুয়ারি মাসের 14 তারিখে। আমি পাঁচ মাসে ছিলাম, সে সংখ্যা থেকে আমার বাবা নিখোঁজ। আমি চাই যে আমার বাবা মুক্তি পাক। আমি ছোটোবেলা থেকে আমার বাবার শুধু পিকচার আর ভিডিওতে দেখে আমি বড় হয়েছি। জানি আমরা সুষ্ঠু বিচার পাই, আমাদের কার কি হয়েছে, কোথায় আছে, কিভাবে আছে, এই দাবিটুকুই আমি বললাম। আমি বলতে পারতেছি না বাবা। বাংলাদেশে চলমান প্রকল্পে জাপানের সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। কিছু জাপানি প্রকল্পে দ্রুত অর্থ ছাড়ের আহ্বান জানিয়েছেন তিনি। সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূতের সাথে সাক্ষাতের পর অর্থ উপদেষ্টা কথা জানান। আমরা তোমাদের ব্যাপারে এখন উই আর হ্যাপি, এবং তোমাদের স্টেবিলিটি
ফিরে আমি ওদের স্টেবিলিটি ফিরে আসছে, কিছুটা এসেছিল কয়েকদিনের জন্য, এখন স্টেবিলিটি তোমরা এসে আর রিফর্মের কথা বলে সে বলে যে উই আর ভেরি হ্যাপি অ্যাবাউট দিস, অ্যান্ড ওরা বলে যে আমরা মনে করি ওদের ইসের মতো যে এখন যারা লিডারশিপ ইজ ইন গুড হ্যান্ডস। অর্থ উপদেষ্টা জানান, রিজার্ভ বাড়াতে সহায়তার পাশাপাশি বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী নিহতের ঘটনায় আজও দেশের বিভিন্ন জায়গায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নামে মামলা হয়েছে। চট্টগ্রামে ছাত্র জনতার আন্দোলনে ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম হত্যার ঘটনায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের 108 নেতাকর্মীর নামে পাঁচলাইশ থানায় মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত আসামি আরও 150 জন। মামলাটি করেন নিহতের মা জ্যোৎস্না বেগম। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সিমরাইল এলাকায় মিলন হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক এমপি শামীম ওসমান সহ 62 জনের নাম উল্লেখ করে নারায়ণগঞ্জে মামলা করা হয়েছে। এদিকে সিলেটে সাংবাদিক এটিএম তুরাব ও শিক্ষার্থী রুদ্র সেন নিহতের ঘটনায় দুটি মামলায় আসামি করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে। 250 জনের বিরুদ্ধে মামলাটি করেন নিহত সাংবাদিক এটিএম তুরাবের ভাই আবুল আহসান মোহাম্মদ আজরফ। শিক্ষার্থী রুদ্র নিহতের অপর মামলাটি করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাফিজুল ইসলাম। টাঙ্গাইলে স্কুল শিক্ষার্থী মোহাম্মদ মারুফ মিয়া নিহতের ঘটনায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ও বাণিজ্য প্রতিমন্ত্রী হাসানুল ইসলাম টিটু সহ টাঙ্গাইলের সাবেক 6 এমপির বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়া খাগড়াছড়িতে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরা সহ আওয়ামী লীগের 2 শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন সহ 28 জনের নামে মামলা হয়েছে। মিরপুরে শিক্ষার্থী আলভিকে হত্যার ঘটনায় তার পরিবারের পক্ষে আজ ধানমন্ডি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কার্যালয়ে এ অভিযোগ দায়ের করেন অ্যাডভোকেট আসাদ উদ্দিন। মামলায় শেখ হাসিনা ও আনোয়ার হোসেন মঞ্জু সহ 28 জনের নাম উল্লেখ করে আরও অন্তত 500 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এছাড়া মামলায় দল হিসেবে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোকে আসামি করা হয়েছে। সাবেক ডিবি প্রধান, বহুল আলোচিত সমালোচিত হারুনুর রশিদ ও ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তাদের হাতে চরম নির্যাতিত হওয়া তখনকার বিরোধী দলীয় চিফ হুইপ আজ মামলাটি করেন রাজধানীর শেরেবাংলা নগর থানায়। শুভ মাহফুজের রিপোর্ট। 2011 সালে 6 জুলাই বিএনপির ডাকা হরতাল কর্মসূচিতে এভাবেই বাধা দেন তৎকালীন সহকারী কমিশনার বিপ্লব কুমার সরকার। এরপর জয়নুল আবদিন ফারুকের উপর হামলে পড়েন তখনকার এডিসি হারুনুর রশিদ। এ ঘটনা 13 বছর পর সোমবার দুপুরে শেরেবাংলা নগর থানায় মামলা করেন তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। মামলা দায়েরের পর সেদিনের ঘটনার বর্ণনা দেন জয়নুল আবদিন ফারুক। গণমাধ্যমকে দেখান নিজের শরীরের সেদিনের হামলার ক্ষত। 2011 সালে 2 দিনের জন্য হরতাল ডেকেছিল। সে হরতাল চলাকালীন সময় আমার সহযোদ্ধা যারা আমার সাথে আছে, নাম বলবো, তাদেরকে নিয়ে আমি শেরেবাংলা জাতীয় সংসদ ভবন থেকে একটা মিছিল নিয়ে ফার্মগেটের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। কথা কাটাকাটি এক পর্যায়ে আমরা যখন বেরিয়ে পড়লাম তখন হঠাৎ আমি দেখি আমার মাথায় রক্ত। হারুন, বিপ্লব সহ অসংখ্য যারা সহযোগী ছিল সবার নাম উল্লেখ করে। আপনারা কিসের মামলা করেছেন? আমরা হত্যা মামলা করেছি, হত্যা প্রচেষ্টার মামলা। এই মামলা গ্রহণ করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে শেখ হাসিনার হয়রানির বিষয়টিও তুলে ধরেন তিনি। আল্লাহর কি কুদরত, শেখ হাসিনা এখন পলাতক। যার লিপ বন্ধ করে ডাকে পদ্মা সেতু থেকে টুপ করে ফেলে দিবে বলেছিল, সে এখন পলাতক। আর সেই ইন্টেরিয়াম গভর্নমেন্টের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস আজ বাংলাদেশের সরকার প্রধান। এ সময় ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন বিএনপির এই নেতা। বিসর্জন দিয়েছেন। শুভ মাহফুজ, বাংলাভিশন, ঢাকা। সংবিধানের 15 সংশোধনী কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ আজ এ রুল জারি করেছে। ভোট ডাকাতি করে ক্ষমতায় থাকা ও অন্য কেউ যেন ক্ষমতায় আসতে না পারে, সেই জন্যই 15 সংশোধনী করা হয়েছিল বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আর রিট আবেদনকারীর অন্যতম বদিউল আলম মজুমদার বলেছেন,
পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দেয়া হয়েছিল। আরো জানাচ্ছেন দীপন দেওয়ান। দেশে এ পর্যন্ত 12টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 1991 থেকে 2008 পর্যন্ত নির্বাচন হয় তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকারের অধীনে, যে নির্বাচন দেশে বিদেশে গ্রহণযোগ্যতা পায়। নবম সংসদ নির্বাচনে ক্ষমতায় এসে আদালতের এক রায়ের আলোকে তড়িঘড়ি তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করে আওয়ামী লীগ। আনা হয় সংবিধানের পঞ্চদশ সংশোধনী। এমনকি এই সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামোতেও পরিবর্তন আনে তারা। সোমবার পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে রিটের শুনানি হয় উচ্চ আদালতে। শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখরের বেঞ্চ রুল জারি করে 8 সপ্তাহের মধ্যে জবাব দিতে বলেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করে। কাজে আপনি যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলেন, আপনি অবাধ নিরপেক্ষ নির্বাচনের সুযোগটা নষ্ট করে দিলেন এবং এইভাবে আপনি সংবিধানের মূল কাঠামোকে আঘাত করলেন। অ্যাটর্নি জেনারেল বলছেন, এই সংশোধনীর মধ্য দিয়ে গণতন্ত্রহীনতার দিকে যায় বাংলাদেশ। ভোট ডাকাতি করে ক্ষমতায় থাকার পথও সুগম হয়। পঞ্চদশ সংশোধনী আজ এ হোল কেন সংবিধানের সাথে সাংঘর্ষিক এবং আল্ট্রাভাইরাস ডিক্লেয়ার করা হবে না, সেটাকে বলা হচ্ছে। ভোট ডাকাতি করে ক্ষমতায় থাকতে পারতেছেন, কিন্তু অন্য কোনোভাবে কেউ যাতে না আসতে পারে, তত্ত্বাবধায়ক বলেন, নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ করার জন্য বলেন, সেটা যাতে না আসতে পারে, সেটা একটা ছিল। বিচার বিভাগের কন্ট্রোল করার জন্য অনেকগুলো উপাদান ছোট ছোট করে দিয়ে দেওয়া ছিল। রিটকারীদের অন্যতম সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, স্বেচ্ছাচারিতা ও জালিয়াতির মাধ্যমে এই সংশোধনী আনে শেখ হাসিনা সরকার। সাবেক প্রধানমন্ত্রী বলেছে, আমি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করি নাই, আদালত করেছে। আদালত বলেছে যে পরবর্তী নির্বাচন যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হইতে হয়, সংশোধন অনুমোদন লাগবে। এটা সম্পূর্ণভাবে মিথ্যাচার। 2018 যে মধ্যরাতের নির্বাচন হয়েছে, ওটা আতাত। ওটা এক শ্রেণীর ক্ষমতাসীন দলের নেতাকর্মী, এক শ্রেণীর প্রশাসনিক কর্মকর্তা, এক শ্রেণীর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের আতাত নির্বাচন কমিশনের প্রচ্ছন্ন ওই যে সহযোগিতা এটা করেছে। তো এর যেন পুনরাবৃত্তি না ঘটে। হাইকোর্টের অবকাশকালীন ছুটির পর রিটটির চূড়ান্ত নিষ্পত্তি হবে বলে আশা প্রকাশ করছেন আইনজীবীরা। জাতি হিসাবে আমরা মনে করি এটা অন্তর্ভুক্ত হওয়া দরকার, এটা অন্তর্ভুক্ত হবে। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। ছাত্র জনতার বিজয়কে নস্যাতের চক্রান্ত চলছে অভিযোগ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে শক্ত করে দাঁড় করিয়ে রাখতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও অভিযোগ করেন, শেখ হাসিনা দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের 25তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হয় জাতীয় প্রেস ক্লাবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এখন এই সময়ে কোনো নেতিবাচক কথা বলে বা কোনো নেতিবাচক কাজ করে ছাত্র জনতার প্রচেষ্টাকে ভণ্ডুল করে দেয়া ঠিক হবে না। যারা অপকর্ম করছে তাদেরকে দেশদ্রোহী বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। ছোটখাটো বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নেয়ার কথা বলেন বিএনপি মহাসচিব। এক ফাঁসিবাদ গেছে, আর নয়া ফাঁসিবাদ আমরা আমদানি করতে পারি না। আমি এদিকে নয়া ফাঁসিবাদ বলি এই জন্যে যে ওই আওয়ামী লীগ আজকে দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে যে বাংলাদেশের এই বিজয়কে ভণ্ডুল করে দিতে। এই কথাটা আমি জোরের সঙ্গে বলছি এবং আমরা এই কথা পরিষ্কার করে বলতে চাই যে বাংলাদেশের মানুষের যে শত্রু, যাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে, তাকে আশ্রয় দিয়ে ভারত খুব জনগণের ভালোবাসা পেতে পারে বলে আমি মনে করি না। এদিকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 44তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলটির নেতাকর্মীদের নিয়ে শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, কিছু সংখ্যক ব্যক্তি বিভিন্ন অঞ্চলে গোলযোগ করছে, বিএনপি নেতাকর্মীদের উপর হামলার চেষ্টা করছে। বিএনপি কোনো গোলযোগে জড়িত নয় দাবি করেন মির্জা ফখরুল। তিনি বলেন, বিএনপি গোলযোগ বন্ধের চেষ্টা করছে। কিছু সংখ্যক ব্যক্তি আজকে ছাত্র জনতার এই বিজয়কে নস্যাৎ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। তারা বিভিন্ন অঞ্চলে গোলযোগ সৃষ্টি করে আমাদের
দলের নেতা কর্মীদের উপরে অন্যায়ভাবে আহত সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের দলের কোনো নেতা কর্মী কোনো রকম কোনো এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত নয়, পরন্তু আমরা চেষ্টা করছি আমরা এই যে সৃষ্টি হচ্ছে সেগুলোকে বন্ধ করার জন্য। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই যে আমরা একটা নতুন বাংলাদেশ চাই। আমরা চাই একটা গণতান্ত্রিক বাংলাদেশ, সাম্য মানবিক অধিকার, ন্যায় বিচারকে প্রতিষ্ঠিত করে আমরা এই নতুন বাংলাদেশ গঠন করব। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্নার্ড স্পেনিয়ারের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গণতন্ত্র, নির্বাচন, রাজনীতি ও অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে আমির খসরু বলেন, বাংলাদেশের এই পট পরিবর্তনের পরে আগামী দিনে দেশ রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে কোথায় যাচ্ছে সবকিছু নিয়ে আলোচনা হয়েছে। ইইউ তাদের পক্ষ থেকে কিভাবে সমর্থন দিতে পারে এই প্রশ্নের জবাবে খসরু বলেন, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইইউর ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্নার্ড। আগামী দিনের বাংলাদেশ কোথায় যাচ্ছে, গণতন্ত্র, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে সবকিছু মিলিয়ে আলোচনা হয়েছে এবং ইউরোপিয়ান ইউনিয়ন কিভাবে সমর্থন দিতে পারে তাদের পক্ষ থেকে, এবং গুড গভর্নেন্স, বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো সব ধ্বংস হয়ে গেছে এগুলোর প্রতিকার কি এবং কিভাবে এগুলোকে আবার ট্র্যাকে আনা যায়, সঠিক জায়গায় আনা যায়, আর সেখানে তাদের কি সহযোগিতা থাকতে পারে, অর্থনীতির ক্ষেত্রে তাদের কি সহযোগিতা থাকতে পারে, বিশেষ করে আমাদের যে বড় একটা অংশ তাদের দেশে রপ্তানি হয় ইউরোপিয়ান ইউনিয়নে, এটা কিভাবে আমরা অব্যাহত রাখতে পারি। আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি সহ 41 জনের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। কমিশনের বৈঠকে আজ এ সিদ্ধান্ত হয়েছে। এর আগে রবিবার দুদক চেয়ারম্যানের কাছে তাদের তালিকা ও সম্পদ বৃদ্ধির পরিসংখ্যান দিয়ে অনুসন্ধানের আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সরওয়ার হোসেন। পরদিনই অনুসন্ধানের সিদ্ধান্ত নিল সংস্থাটি। দ্বাদশ জাতীয় নির্বাচনের সময় সম্পদ বেড়েছে এমন রাজনৈতিক নেতাদের অবৈধ সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নিলেও নানামুখী চাপে দুর্নীতি বিরোধী সংস্থা সেটি নিয়ে আর এগোয়নি। যেসব সাবেক মন্ত্রীর নাম রয়েছে তারা হলেন টিপু মুন্সি, নসরুল হামিদ বিপু, সাধন চন্দ্র মজুমদার, আনিসুল হক, ডক্টর দীপু মনি, ডক্টর এনামুর রহমান, জাহিদ মালেক, তাজুল ইসলাম, জুনায়েদ আহমেদ পলক, মহিবুল হাসান চৌধুরী নাওফেল, খালিদ মাহমুদ চৌধুরী, ফরিদুল হক, গোলাম দস্তগীর গাজী, ইমরান আহমেদ, জাকির হোসেন, কামাল আহমেদ মজুমদার, জাহিদ আহসান রাসেল, নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, শাহজাহান খান, হাসান মাহমুদ, কামরুল ইসলাম ও হাসানুল হক ইনু। এছাড়া রয়েছেন মহিবুর রহমান। পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে, গত 15 বছরে মন্ত্রী এমপিদের মধ্যে কারো আয় বেড়েছে, কারো স্থাবর অস্থাবর সম্পত্তি। এক্ষেত্রে সর্বনিম্ন 100 গুণ থেকে কয়েক হাজার গুণ পর্যন্ত, কারো ক্ষেত্রে সম্পদ আর আয় বেড়েছে লাখ গুণ পর্যন্ত। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র করতে এবং ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় শুধু আওয়ামী লীগই নয়, 14 দলকেও এর দায় নিতে হবে। এদের সবাইকে আইনের আওতায় এনে রাষ্ট্র সংস্কার করে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে। বিকেলে রংপুরের পীরগঞ্জের বাবুনপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত এবং তার পরিবারের সঙ্গে দেখা করে সাংবাদিকদের তিনি একথা বলেন। মান্না আরও বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে গুলি করার মূল হুকুমদাতা ছিলেন শেখ হাসিনা। বাকিরা খুদকুড়া পাওয়ার আশায় শুধু হুকুম তামিল করেছে। 14 দল এখানে নিকৃষ্টতম ভূমিকা পালন করেছে। ফ্যাসিবাদকে সহযোগিতাকারীদের আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি। এর আগে রংপুরের একটি কমিউনিটি সেন্টারে দলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, 15 বছর শাসনের নামে শোষণ করেছেন স্বৈরাচারী শেখ হাসিনা। তার দম্ভ ভেঙে দিয়েছে ছাত্র জনতা। দম্ভ টেকে না, অত্যাচার টেকে না, অহংকার মানুষ সহ্য করে না। মানুষ মানুষকে মানুষের মর্যাদা দেবে, মানুষের মতো প্রত্যেকেই বাঁচবে। একটা মানুষের যেমন সম্মান আর একটা মানুষের সেরকম সম্মান। শেখ হাসিনার সরকার সেই সম্মান নিতে দেয়নি। দল বদল হলে কি হয়, একদল স্বৈরাচারী ছিল তাকে চলে যেতে হয়, আর একদল সে আবার স্বৈরাচার করে, ওইটা নয়। আমরা একই সঙ্গে সরকার এবং প্রশাসন তথা রাষ্ট্র ব্যবস্থার সংস্কার করতে চাই, সেটা বদলাতে চাই। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে।
12 সিটির মেয়র অপসারণ, জেলা, উপজেলা ও পৌরসভায় প্রশাসক নিয়োগ। আন্দোলনে হতাহতের ঘটনা তদন্তে আগামী সপ্তাহে আসছে জাতিসংঘের টিম। আজও বিভিন্ন জায়গায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা, আওয়ামী লীগ নেতাদের সাথে আসামি ইনু মেননও। হারুন বিপ্লবের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা ফারুকের। সংবিধানের ৫৫ সংশোধনী কেন অবৈধ নয় জানতে চেয়েছে হাইকোর্ট। ভোট ডাকাতি করে ক্ষমতায় বসার রেওয়াজ রুখতে চায় রাষ্ট্রপক্ষ। ছাত্র জনতার বিজয় নকশাতের চক্রান্ত চলছে, অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার অঙ্গীকার বিএনপি। পাচারের অর্থ ফিরিয়ে আনতে সহায়তার আশ্বাস ইইউ। দেশে অস্থিতিশীলতা তৈরি করতেই সাম্প্রদায়িকতার ইস্যু, রটানো হচ্ছে সংখ্যালঘু নির্যাতনের বানোয়াট তথ্য, অভিযোগ বিভিন্ন মহলে। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavision news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। ধন্যবাদ।